নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমরা ডাব্লিউবি টেট 2024কে টার্গেট করে বাংলা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো একে একে আলোচনা করছি। সেই টপিক ক্রমে আজ আমরা শব্দের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আপনাদের মধ্যে হয়তো কনফিউশন হতে পারে, কিছুদিন আগে যেগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো ছিল পদের শ্রেণীবিভাগ। অর্থাৎ কোনো শব্দ আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন সেটাকে পদ বলা হয়। তো পদের আমরা 5টা শ্রেণীবিভাগ পড়েছি: বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। আজ আমরা শব্দের কিছু শ্রেণীবিভাগ পড়ব। এই শ্রেণীবিভাগগুলো আমাদের গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কখনো কখনো শব্দ তুলে আন্ডারলাইন করে দিয়ে আপনাকে হয়তো বলা হতে পারে যে এই শব্দটাকে কী ধরনের শব্দ বলা হয়। তো আমরা যখন আলোচনা করছি জিনিসগুলো সম্পূর্ণ জিনিসটুকু আলোচনা করব, কোনো জায়গা বাদ রাখবো না, যাতে আপনাদের কোনো জায়গায় সমস্যা না হয়। সবসময় চেষ্টা আমাদের সেখানেই থাকবে। ভেবেছিলাম আজ বর্ণ বিশ্লেষণটা নিয়ে আলোচনা করব, কিন্তু দেখলাম এটা কিছুটা ফাঁক থেকে যাচ্ছে, তো তার জন্যই এটা একটা ছোট্ট ভিডিও হতে চলেছে। তো দেখে নিন, একটা মোটামুটি ধারণা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার কাছে নোটিফিকেশান যাতে যায় তার জন্য। আর আপনারা যদি আমার ভিডিওগুলির পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে গো ফরওয়ার্ডে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে আপনারা পিডিএফগুলো সংগ্রহ করতে পারেন। পিডিএফগুলো খুব গুরুত্বপূর্ণ যখন আপনি রিভিশন করছেন বা যখন কিছু নোটস তৈরি করছেন তখনকার জন্য। তো আমরা বেসিক্যালি শব্দের দুটো শ্রেণীবিভাগ পড়ব। শব্দের একটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ, অর্থাৎ একটা শব্দ কিভাবে গঠন হচ্ছে তার গঠন অনুযায়ী, গঠনকে ভাঙা যাচ্ছে কি যাচ্ছে না বা গঠনটা কেমন সেই অনুযায়ী আমরা একটা শ্রেণীবিভাগ দেখব। আর একটা শ্রেণীবিভাগ দেখব যেটা হচ্ছে অর্থের ভিত্তিতে। খুব সহজ সহজ জিনিস, খুব ছোট্ট ছোট্ট পয়েন্টে ছোট্ট ছোট্ট টপিকে দেখে নেব। ভিডিওটা একদম লেন্দি হবে না, তো মনোযোগ দিয়ে দেখুন। পরে যখন আমরা প্র্যাকটিস করব তখন প্রত্যেকটা জিনিস কিন্তু মিক্সড করে প্র্যাকটিস করব। তো তার জন্য কিন্তু এখন আপনারা নোটস তৈরি করে রাখুন, একটা খাতা বানান, যার জন্য আমি পিডিএফগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিই। তো শব্দের গঠনগত শ্রেণীবিভাগ, গঠন অনুযায়ী শব্দকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথমটা হচ্ছে সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। অর্থাৎ এই যে দুটো শ্রেণীবিভাগ রয়েছে শব্দের গঠনগত, এই গঠনগত দুটো শ্রেণীবিভাগের মধ্যে প্রথমটা হচ্ছে সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। যদি সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ, সিদ্ধ মানে আমরা জানি, যদি আপনাদের দর্শন থেকে থাকে জেনে থাকবেন যে সিদ্ধ মানে কি, যে প্রমাণিত বা নিজেকে কারো কাছে প্রমাণ করতে হয় না তাকে। বা মৌলিক শব্দ, আমরা সংখ্যা পড়েছি আমাদের অঙ্কে। মৌলিক মানে কি? মৌলিক মানে যে একা একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে বা নিজেকে প্রকাশ করতে পারে, একদম সেই রকমই জিনিসটা। যে শব্দকে বিশ্লেষণ করলে অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পাওয়া যায় তাকেই বলা হয় সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। যেমন নাক, ডিম, সাত, মা ইত্যাদি। যদি জিনিসটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি তাহলে আরও ভালো হয়। যে যে এক কথায় যে সমস্ত শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যেমন নাক শব্দটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, আমরা কি ভাঙতে পারবো? নাককে আমরা কিভাবে ভাঙবো? যদি নাককে আমরা ভেঙেও ফেলি, যদি নাটাকে আলাদা করে দিলাম, কটাকে আলাদা করে দিলাম, বা ডিমের ডয়ে হর্ষিটাকে আলাদা করে দিলাম, মটাকে আলাদা করে দিলাম, সাথে দন্তসায় আকারটাকে আলাদা করে দিলাম, তটাকে আলাদা করে দিলাম, তাহলে কি হবে? আমরা অর্থহীন ধ্বনি পাবো। যদি আমরা নাককে না প্লাস ক করি, যদি আলাদা আলাদা করে ভেঙে দিই, তাহলে কিন্তু কোনো অর্থ দাঁড়াচ্ছে না। অর্থাৎ যে সমস্ত শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কোনো মানে পাওয়া যায় না, এক কথায় তাদেরকে ভাঙাই যায় না, তাদেরকে বলা হয় সিদ্ধ শব্দ বা স্বয়ংসিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। এবার 2 নম্বর শব্দ কি রয়েছে? 2 নম্বর হচ্ছে সাধিত শব্দ। একদম এর বিপরীত একটা প্রক্রিয়া, যে শব্দকে বিশ্লেষণ করলে অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ পাওয়া যায়। তো এখানে ধ্বনিটা, বানানটা একটু ভুল হয়ে গেছে, একটু বুঝে নেবেন। যে শব্দকে বিশ্লেষণ করলে অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ পাওয়া যায়, অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ পাওয়া যায়
এক কথায় যে শব্দকে বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায়, সেটা সমাসবদ্ধ শব্দ হতে পারে বা সেটা প্রত্যয় গঠিত শব্দ হতে পারে। সমাস আর প্রত্যয় এগুলোও আমরা পড়বো, এগুলোও আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ থাকার সম্ভাবনা প্রত্যয়ও রয়েছে, সমাসও রয়েছে। তো আমরা একে একে টপিকগুলো দেখব। রাজবাড়ি যদি শব্দটা দেখি, আমরা যদি সমাস দিয়ে ভাঙি এটাকে, যে আমরা কি বলি, রাজবাড়ি, রাজার বাড়ি, হাটে বাজারে, হাটে ও বাজারে দ্বন্দ্ব সমাস। তো এই যে রাজবাড়ি, রাজার বাড়ি, এটাকে আমরা সম্বন্ধ সমাসের মধ্যে ফেলতে পারি। তো এই যে সমাসগুলো রয়েছে, এই দুটো শব্দ কিন্তু সমাসবদ্ধ শব্দ। আর কর্তব্য, জ্বলন্ত, দায়িত্ব, এগুলো কিন্তু আমাদের প্রত্যয় ঘটিত শব্দ, অর্থাৎ প্রত্যয়ের গঠনের ফলে এই ধরনের শব্দগুলো উৎপত্তি হয়েছে। এক কথায় যে সমস্ত শব্দগুলোকে ভাঙতে পারি, ভাঙলে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে, সেটা সমাসের দ্বারা ভাঙতে পারি বা প্রত্যয়ের দ্বারা ভাঙতে পারি, সেই সমস্ত শব্দকে সাধিত শব্দ বলা হয়। তাহলে গঠনগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়, মৌলিক এবং সাধিত শব্দ। মৌলিক শব্দের নামগুলো দুটো দেখে নেবেন। জিনিসগুলো কিন্তু খুব সহজ, কিন্তু জিনিসগুলো কখনো কখনো আমরা এড়িয়ে যাই। তো সব সময় আমাদের খেয়াল থাকবে যে যাতে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। কারণ আপনারা যদি দেখে থাকেন যে আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, চাইল্ড সাইকোলজির ক্ষেত্রেও তাই, বাংলা পেডাগজির ক্ষেত্রেও তাই, সব জায়গার ক্ষেত্রেই তাই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো অসম্পূর্ণ নলেজ বা অসম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে প্রোভাইড করব না, কারণ আমি নিজে একজন সিনসিয়ার স্টুডেন্ট, আর আমিও চাই যে আপনারা সিনসিয়ারই পড়ুন। এবার দেখব আমরা শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। অর্থের দিক থেকে তিনটে শ্রেণীবিভাগ করা হয়। এই অর্থের দিক থেকে কিভাবে ভাগ করা হয়? শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তি মানে হচ্ছে উৎপত্তি, মানে আমরা উৎপত্তি কথাটাকে ভালো অর্থে বা বিজ্ঞানের ভাষায় ব্যুৎপত্তি বলে থাকি, কিন্তু এটা হচ্ছে উৎপত্তিগত অর্থ। মানে যখন একটা শব্দ উৎপত্তি হয় তখনকার যে তার মানে থাকে বা অর্থ থাকে, প্রচলিত অর্থের পার্থক্যের ভিত্তিতে এবং তারপরে যে শব্দটার যে অর্থটা প্রচলিত হয় সেই শব্দের ভিত্তিতে শব্দকে তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগ কি কি? এক কথায় বলতে গেলে কোনো শব্দ যখন উৎপত্তি লাভ করছে তখন তার যা মানে থাকে এবং বর্তমানে যে প্রচলিত মানে যেটা সেই শব্দটার, সেটার যে মানে থাকে, সেই দুটো মানের পাল্টেছে কি পাল্টায়নি, একই রয়েছে না এক নেই, এর ভিত্তিতে শব্দটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয়। তো তিনটে ভাগ আমরা দেখব। প্রথমে দেখব আমরা যৌগিক শব্দ। তো যৌগিক শব্দের মধ্যে কি রয়েছে? যে শব্দের ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থ একই তাদের যৌগিক শব্দ বলা হয়। এই শব্দটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এই শব্দটা যখন উৎপত্তি লাভ করছে তখন তার যে মানে ছিল এবং বর্তমানে তার যে প্রচলিত মানে সেটা কিন্তু একই। যেমন মালগাড়ি, যখন মালগাড়ি শব্দটা উৎপত্তি হয়েছে তখনও তার মালবাহী গাড়ি রূপে এসেছিল এবং এখনও তো সে তাই রয়েছে। বৃক্ষ শাখা, রাখাল, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু তখন উৎপত্তিগতভাবে তার যে অর্থ ছিল বর্তমানেও কিন্তু তার অর্থ তাই রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। কোনো জায়গায় সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে, ক্লাসগুলো কোনো ঘাটতি আছে কিনা, কিভাবে আলোচনা করলে ভালো হয়। আপনারা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছেন না, তাহলে আমি কি করে বুঝবো যে জিনিসটা আমি যে বানাচ্ছি বা জিনিসটা তৈরি করছি এটা আপনাদের জন্য কতটা সাহায্য করছে আপনাদের বা কোনো কাজে লাগছে কিনা আদেও। অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানান। তো অর্থগত দিক থেকে প্রথম ভাগটা আমরা দেখলাম যৌগিক ভাগ, যার প্রচলিত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই। উদাহরণগুলো একটু খেয়াল রাখবেন। এবার 2 নম্বর দেখব। 2 নম্বর হচ্ছে যে রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। অনেকে হয়তো আমাকে কমেন্ট করেছেন যে লেখা অস্পষ্ট লাগে। ইউটিউবে যখন আপনারা ক্লাসটা করছেন তখন একদম আমাদের বাঁ দিকে দেখবেন যে একটা 3টে ডট থাকে, তো সেই 3টে ডটে ক্লিক করে আপনারা ভিডিওর কোয়ালিটিটা একটু ইনক্রিজ করে নেবেন। অনেক সময় কি হয় যে ভিডিও কোয়ালিটি লো হওয়ার জন্য অনেকের কাছে ভিডিওটা অস্পষ্ট লাগে, তো সেই জিনিসটা একটু দেখে নেবেন। আর আমি তো পিডিএফ তো আপনাদেরকে দিয়েই দেবো, পিডিএফটাও দেখে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ কাকে বলে? যেসব শব্দের ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো সম্পর্ক নেই অথবা থাকলেও খুব অস্পষ্ট তাদের বলা হয় রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ।
যৌগিক শব্দে আমরা যেভাবে বললাম যে তার উৎপত্তিগত শব্দ এবং প্রচলিত অর্থ একই, কিন্তু রূঢ়ি শব্দ কি হয়, যখন কোনো একটা শব্দ উৎপত্তি লাভ করেছে বা তৈরি হয়েছে সেই শব্দটা, তখন তার যে মানে ছিল বর্তমানে কিন্তু সেই মানেটা একদমই নেই, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে মানেটা। চলুন দেখি, আমরা দুটো উদাহরণ দেখিয়ে বুঝবো। হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ছিল যে হরণ করে। প্রাচীনকালের দিনে কোনো জিনিসকে হরণ করে নিয়ে গেলে তো সেটাকে বলা হতো হরিণ। হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যে হরণ করে তাকে হরিণ বলা হয়, কিন্তু বর্তমানে হরিণ বলতে আমরা একটি বিশেষ পশুকে বুঝি, অর্থাৎ একমাত্র একটা পশু যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাকে হরিণ বলি। তো দেখুন, উৎপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ, প্রচলিত অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। 2 নম্বরে রয়েছে মহাজন। মহাজন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মহান যে জন, অর্থাৎ মহৎ যে ব্যক্তি তাকে বলা হয় মহাজন, কিন্তু প্রচলিত অর্থে মহাজন বলতে আমরা ঋণদাতা বা সুদের কারবারিকে বুঝি। তাহলে দেখুন যে এই রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ উৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ কিন্তু একদম সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। কখনো কখনো আমরা ছোটোবেলায় একটা গেম খেলতাম, যে হয়তো প্রথম বেঞ্চে কোনো ব্যক্তি রয়েছে, তাকে একটা ওয়ার্ড বলতাম এবং বলা হতো যে কানে কানে আপনি সবাইকে বলুন বা সবাইকে বলো, দিয়ে শেষকালে দেখা যেত যে সম্পূর্ণরূপে একদম ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যেত, কারণ মুখে 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 কথাটা একদম পুরো পরিবর্তন হয়ে যেত। ঠিক সেই রকম গেমটার মতনই যে উৎপত্তিগতভাবে সেই শব্দটা যা মানে থাকে, সেই শব্দটার মানে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। তাহলে অর্থে শ্রেণীগতভাবে যে দুটো দেখলাম, প্রথমটা হচ্ছে যৌগিক, দ্বিতীয়টা হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দ, এবং 3 নম্বরটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এবার যোগরূঢ় শব্দটা কি আমরা দেখব। এটাও একটা খুব সহজ পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, ছোট ছোট পয়েন্টে জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি এবং যতটা সম্ভব সহজ করা যায় ততটা সম্ভব সহজ করে আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমার মনে হয় একটা কিউরিওসিটি থাকে যে এটা কি কাজে লাগছে আদেও। যদি কোনো শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে এবং সেই অর্থগুলির মধ্যে কেবল একটি প্রচলিত অর্থ থাকে, তবে একটি অর্থ প্রচলিত থাকে, এখানে ওয়ার্ডটা একটু উল্টে গেছে, যে কেবল একটি অর্থই প্রচলিত থাকে, তবে ওই শব্দটিকে বলা হয় যোগরূঢ় শব্দ। যদি দেখি যে একটা শব্দের বিভিন্ন রকম উৎপত্তিগত অনেকগুলো মানে রয়েছে, সেই অনেকগুলো মানের মধ্যে শুধুমাত্র যখন একটা অর্থই পার্টিকুলারলি প্রচলিত থাকবে, তখন সেটাকে বলা হয় যোগরূঢ় শব্দ। উদাহরণ দেখি আমরা। পঙ্কজ। পঙ্কজ কথাটার ব্যুৎপত্তিগত অর্থ কি? পাঁকে যা জন্মায়, অর্থাৎ যা কিছু পাঁকে জন্মায় তাকেই পঙ্কজ বলা হয়। সে পাঁকে যদি একটা গুগলি জন্মায়, একটা শামুক জন্মায়, একটা যদি আগাছা জন্মায়, তাকেও কিন্তু আমরা পঙ্কজ বলতে পারি যদি সে পাঁকে জন্মায়। কিন্তু পঙ্কজ শব্দের যে প্রচলিত অর্থ আমরা জানি সেটা হচ্ছে পদ্ম বলি আমরা জেনে থাকি। তো এই হচ্ছে যোগরূঢ় শব্দ, যার উৎপত্তিগত অর্থ অনেকগুলো অর্থ থাকে, কিন্তু সেই অর্থগুলির মধ্যে শুধু কেবল একটা সংকীর্ণ, একটা বৃহত্তর তার অনেকগুলো অর্থ রয়েছে, কিন্তু শুধুমাত্র তার একটা সংকীর্ণ অর্থই প্রচলিত বা সংকীর্ণ জিনিস। দেখুন, পঙ্কজ মানে অনেকগুলো জিনিস ছিল, কিন্তু পঙ্কজ মানে আমরা কি বুঝি? শুধু পদ্মকে। তাহলে যোগরূঢ় শব্দতে কি হয়েছে, যে তার অর্থটা সংকুচিত হয়েছে। শব্দের যে অর্থে যে প্রসার সংকোচন আমরা পড়েছিলাম, তো অর্থের সংকোচনের মধ্যেও কিন্তু এই জিনিসটা চলে আসে। তো এই ছিল আমাদের শব্দের কিছু শ্রেণীবিভাগ। তো গঠনগত দিক থেকে দেখলাম এবং অর্থগত দিক থেকে দেখলাম, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে, আপনারা এটুকু বিশ্বাস করতে পারেন, কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করুন সবার সাথে, যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের যেন হেল্প হয়ে যায়। আর বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক একদম খুঁটিয়ে আমরা আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। আজ আপনি যদি চ্যানেলে প্রথম হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার, আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।